ও আমাকে এরকম অশ্লীল ছবি ভিডিও আমাকে দেওয়ার জন্য। আপনার হাজবেন্ড বলছে এটা যে তুমি আমার স্বামী, আমি বলছি আমার যা আছে সব তো তোমারই, তাহলে তুমি কেন আমার সাথে এরকম ভিডিও নিতেছো, তুমি বাংলাদেশে আসো, সব তোমার। আমি এগুলা বলতাম, কিন্তু ও মানতে রাজি ছিল না। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছেলে আবার যখন প্লেতে পড়ে তখন আমার ছেলের আবার এর মধ্যে আবার রেজাল্ট বের হলো, আমার ছেলে A+ পেয়েছে। আচ্ছা, তো ডক্টরের রিপোর্টের জায়গা থেকে যাই আবার। হ্যাঁ, তারপরে সেই রিপোর্ট গুলা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর বললো যে না সবকিছু ঠিক আছে, এমনিতেই সমস্যাটা হয়েছে আর কি, ডাক্তারে বললো। বোনকে নিয়ে গিয়েছিলেন? ওর বোন আর কি যাইতে পারেনি। আচ্ছা, ওর বোন যাইতে পারেনি, তা আমি আমার একটা বান্ধবীকে নিয়ে যাই। তো তারপরে রিপোর্ট জানার পর আপনার হাজবেন্ড কি বললো? ডাক্তারের সাথে কথা বলাই দিই ওকে। কথা বলার পর কথা বলার পরে জানতে পারে যে না এমন কোনো কিছু নেই, কিন্তু আমার বুকে একটু সমস্যা আছে, আস্তে কথা বলতে বলছে। বেশি উত্তেজিত হইতে না করছে, আস্তে কথা বলতে বলছে। কারণ জোরে কথা বললে আমার শরীর হাত পা কাঁপে, বুকে ব্যথা করে, শ্বাস টান দিতে পারি না, যার জন্য এতটুকু সমস্যা ধরা পড়ছে, আর কোনো সমস্যা ধরা পড়েনি। তারপরের থেকে আমার সেটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু ও জানতেছে যে ওর সাথে আমি কথা বলি, এটা ও জানতেছে। তো আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তখন আমি বলি আমার ছেলে না অনেক ভালো রেজাল্ট করছে, A+ পাইছে, তো ম্যাডামদেরকে মিষ্টি খাওয়াইছে। পরে ও আমাকে বলে আমাকে মিষ্টি খাওয়াইবা না? আমি বললাম হ্যাঁ খাওয়াবো। আমাকে বলে আমাকে মিষ্টি খাওয়াবো না? আমি বললাম খাওয়াবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, কবে খাওয়াবা? আমি কি যখন বলবা তখনই খাওয়াবো। আমি আবার বলি যখন বলবা তখনই খাওয়াবো। তখন বলতেছে যে কোথায় খাওয়াবা? আমি কি যদি বাসায় আসো তাহলে বাসায় আসলে বাসায় এসে খাবা, আর যদি বলো যে দোকানে খাবা তাহলে দোকান থেকে খাওয়াবো। আমি আবার এই কথা বলছি, কিন্তু ও কোন মাইন্ডে কোন মিষ্টির কথা বলতেছে সেটা আমি কিন্তু বুঝিনি, সেটা আমি পরে বুঝছি। তো আমাকে বারবার খালি মিষ্টি 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 খাওয়াইলা না, মিষ্টি খাওয়াইলা না, মিষ্টি খাওয়াইতে কি দোকানে যাইতে হয়? আমাকে এগুলো বল। তখন আমি না ক্যাচ করলাম যে ও অন্য কিছুর কথা বলতেছে। তারপরে আমি বললাম রিক্সার ভিতরে, আমি বললাম মিষ্টি তো যেখানে সেখানে খাওয়ানো যায় না, তুমি কোন মিষ্টির কথা বলতেছো? আমি বুঝতে পারছি, আমি আবার বললাম। পরে বলে যে আমি কি ওইটার জন্য একটা ভালো একটা ওরকম সেফ জায়গা দরকার। আমি আবার ওকে বললাম, বলার পর ও বলতেছে যে আমি যদি নিয়ে যাই তাহলে তুমি কি যাবা? সেই জায়গায় আমাকে বললো। আমি আবার বললাম হ্যাঁ যাবো। তখন ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে। তো কথাবার্তা বলে আইসা পড়লাম। আপনি ওকে অফার করেছেন? না, ও আপনাকে অফার ও আমাকে অফার করছে। আমি তাহলে যেখানে সেখানে কি মিষ্টি খাওয়ানো যায়? আচ্ছা, আমি ইন ডিটেইলি জানতে চাচ্ছি না বিষয়গুলো, আমি শুধু এতটুকু পরিষ্কার হতে চাই যে একটা অনৈতিক এবং অবৈধ সম্পর্ক যেটাকে আমরা বলি, সেটা আপনারা সেই সম্পর্কের মধ্যে আপনারা গেছেন কি জান নাই? হ্যাঁ গিয়েছিলাম। তো সে আমাকে আর কি বলে যে আমি যেখানে নিয়ে যাব। কমিটমেন্টের বেসিসে ছিল? কমিটমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে না আপনি বর্তমান যে সম্পর্কে আছেন সেই সম্পর্ক থাকবে না আপনার, সেখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আপনি ওর সাথে সংসার করবেন, নাকি বন্ধুত্ব ভালো লাগা প্রেম এখান থেকে হয়ে গেছে? জাস্ট প্রেম এটাই হয়ে গেছে, কিন্তু কোনো প্ল্যান ছিল না, কোনো ফিউচার ছিল না। ঠিক আছে, কিন্তু আমার যখন ওর সাথে ফিজিক্যালি সম্পর্ক হয় তখন আমার মধ্যে একটা কাজ করতেছিল যে আমি ওকে পাইতে চাই সারা জীবনের জন্য। যেহেতু আমি ওইখান থেকে আমি আসছি আর ওর ভালোবাসা পাইছি, এটাকে আমি হারাবো না। এটা যেভাবে হোক এটাকে আমি চাই। ঠিক আছে, তো আমি শুধু ওর পিছনেই ছুটছি, অন্য কোনো কিছুর কথা চিন্তাও করিনি, মাথায় নিইনি যে কি হবে, আমার সংসার আছে বা কিছু। তখন শুধু ওর কথাই চিন্তা করছি 24 ঘন্টা। করতো না তখন আমাকে খারাপ কথা বলতো। হ্যাঁ, তখন আমাকে খারাপ কথা বলতো, আর কি খুবই বাজে বাজে ধরনের কথা বলতো, এত খারাপ কথা বলতো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওর আমি তো আমি ওকে ভালোবাসছি, যাই করছি আমি ওকে ভালোবাসা করছি, আর এটা আমি জানি। আর আমি আমার ভালোবাসাটাকে আমি এটা অবৈধ সম্পর্ক যেটা আমার করা উচিত হয়নি, আমি একটা সংসারে থেকে এটা করছি, এটা খুবই খারাপ, কিন্তু আমি ওকে ভালোবাসছি, আমার মন থেকে আমি ওকে ভালোবাসছি। আমি যেরকম সবসময় মনে মনে খুঁজতাম একজনকে, চাইতাম একজনকে, ও সেরকমই একজন, এর জন্য আমি ওকে ভালোবাসছি। আর এমন কোন সম্পর্কের সাথে আমি কোনোদিনও জড়াইনি। ঠিক আছে, যার কারণে আমি ওকে ছাড়তে পারিনি, যে ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়ে গেছে, আমি এখন আর ওকে ছাড়তে পারবো না। আমি তো একজনের আমানত আমি ধরে রাখতে পারিনি, আমি তার আমানত খেয়ানত করছি, আমি এখন তার কাছে যাবো কি নিয়ে? আমি তার কাছে আমার মনের কথা, আমি তার কাছে আর যাবো না ফেরত। ঠিক আছে, আমি এখন যাই হইবো আমি ওকে চাই, কিন্তু ও কখনো বিয়ের কথাটা আমাকে বলতো না। ছেলেটা কখনো আপনাকে বিয়ের কথা বলতো না? ও বলতো এটা অসম্ভব, এটা কি হইব, কখন এটা হইব না। ঠিক আছে, কিন্তু ও আমার সাথে সেই সম্পর্ক আমার সাথে বজায় রাখছে, কিন্তু ও আবার বলে এরকম বিয়ে হবে না,
এটা বলতো সবসময়, আচ্ছা। কিন্তু সম্পর্ক চালিয়ে যেতেছে। এবং আমার হাজবেন্ড যে টাকা পয়সা দিত সেখান থেকে আমি ওকে কাপড় চোপড়, ওর যাবতীয়, ওর মাকে কাপড় চোপড়, ওর বোনকে কাপড় চোপড়, ওর ভাগনাকে কাপড় চোপড়, মানে এভরিথিং সব আমি ওকে দিতাম। মানে আপনার জামাই যে টাকা পয়সাগুলো পাঠাতো বিদেশ থেকে সেটাতে সেগুলো আপনি ওকে খরচাটা, দিতেন। হ্যাঁ, আর ওর থেকে নিতাম এইভাবে কইরা আমি নিতাম। নেওয়ার পর আর ও আর কি আমাকে, তারপরে যখন ও আর কি সবকিছু জানতে পারলো যে আমি এখনো চালাই যেতেছি আর টাকা পয়সা মানে আর কি ওর থেকে নিতেছি, অনেক ভাবে আমি অনেক কৌশলে ওর থেকে টাকা পয়সা নিতেছি, নিয়ে আমি ওকে দিতেছি, ওর ফ্যামিলিকে দিতেছি, ওকে দিতেছি, ওর জন্য ভালো ভালো খাবার 8 আইটেম 10 আইটেম খাবার রান্না করে ওকে দিতেছি, দিয়ে মানে পাঠাইতেছি। এতটাই ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ, এতটাই। মানে ও তো গাড়ি চালাই, তো মানে আর কি খুব ভালো ভালো খাবার রান্না করে আমি ওর জন্য পাঠাইতাম। জি, তারপরে ও আবার সেই খাবারগুলা খাইতো, খাওয়ার পরে আবার যখন ওর প্রয়োজন পড়তো আবার আমাকে বলতো যে এটা রান্না করে দিবা, এটা রান্না করে দিবা। ও আমাকে বলতো। ওরও তো মিনিমাম রকমের একটা সম্মান বোধ থাকা উচিত, মানে আত্মসম্মান বলে একটা তো ব্যাপার আছে মানুষের। কেন বলছি, ও তো একটা জিনিস খুব ভালোভাবে বুঝতো যে ও আপনাকে বিয়ে করবে না, তার মানে এই সম্পর্কে ও জড়াচ্ছে। তাও নয়, বুঝলাম যেখানে নৈতিকতার সমস্যা আছে, কিন্তু বিদেশ থেকে একটা লোক কষ্ট করে টাকা পাঠাচ্ছে, আপনি একজনের হাউস ওয়াইফ, সেই টাকায় সে খাচ্ছে, আপনি নিজের মায়ের জন্য নিয়ে যাচ্ছে, আবার মানে মানুষের বিবেকবোধ নেমে গেলে আসলে যা হয় আর কি। যাই হোক, আল্লাহ সবাইকে বিবেক দিক, এছাড়া তো কিছু বলার নাই। তখন আমি ওকে খাবার রান্না করে দিই, সব রান্না করে দিই, কিন্তু আমি সে খাবার খাই না। আমি ওকে খাবার দিয়া আমি মানে ডাল ভাত এগুলো আমি খাই। আমার সন্তানটা যে, তাকে আমি ভালো মন্দ খাওয়াইতাম না। ওর জন্য খাবার মানে ভালো ভালো রান্না করতে গেলে তো টাকা পয়সার দরকার আছে, আর আমার হাজবেন্ড যেই টাকা দিত সেটাতে তো হইতো না, ঠিক আছে। আর সেই টাকা দিয়ে সেটা আমি ওকে খাওয়াইতাম, নিজেও খাইতাম না, আমার সন্তানকেও খাওয়াইতাম না, ওকে খাওয়াইতাম। তো তখন আমি ভাবলাম যে এইভাবে তো চলে না। তো আর আমার হাজবেন্ড এগুলো জানার পর কিস্তি মিস্তি সব আটকাই দিল। আটকাই দেওয়ার পরে আমাকে বলতেছে যে ও আমাকে এরকম অশ্লীল ছবি ভিডিও আমাকে দেওয়ার জন্য। হ্যাঁ, তখন আমার আবার খুব রাগ ছিল, মানে আমার জিদ ছোটবেলা থেকে আমার অনেক জিদ। তখন আমি কি করলাম, জিদ করে আমি আবার ওকে বললাম। তখন বলতেছে খবরদার ভুলেও দিও না। হ্যাঁ, খরচ আটকাই দিছে, কিস্তি আটকাই দিছে, খালামার বাসায় ভাড়া থাকি। আবার আমি বললাম খালামার বাসায় তখন ভাড়া আছি, খালু তখন চিলাচিলি করবো, খালামার সাথে আমি কি করব, ঘরের ভিতরে অশান্তি হবে, আমি কি করব। পরে কিস্তির লোকও চলে আসছে বাসায়, এখন রাত্রেবেলা 8টা বাজে আমার বাসায় চলে আসছে কিস্তির লোক। পরে ফোন দিছি আমি ওরে, আমার হাজবেন্ডকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমি উনাদেরকে ধরাই দিছি যে আপনারা বলেন ওকে টাকার কথা, কিস্তির কথা আপনারা বলেন। পরে বলতেছে, বলে কি আমার ছেলের মাকে দেন, আমার ওয়াইফকে দেন, কথা বলছে। তখন আমাকে দিছে, ওনারা ছাদে দাঁড়ায় আছে। তখন আমার বলে আমি যেটা চাইছি সেটা দেও, তারপর আমি টাকা দিব। এটা বলছে। তখন আমি কি করলাম, মানে অনেক কষ্ট লাগতেছে, মানে কাউকে বলতেও পারি না, শুইতে পারি না। পরে কি করছি, অনেকগুলা হাবিজাবি ওষুধ খেয়ে ফেলাইছি, ঘুমের ওষুধ খাইছি, পাউডার গুঁড়া খাইছি যে মরে যাম। ওকে বলতেছি, ও আমাকে একটা ভালো পরামর্শ দেয় না, ও বলতেছে কইরো না, ও আমার পাশে আছে সেটাও আমাকে সান্ত্বনা দেয় না, আর আজকে ওর সাথে সম্পর্ক করছি বিদে ও আমার সাথে এরকম করতেছে। তখন আমি এমন ইয়ার বন্ধে পড়ছি, তখন আমি শুধু খাইন্দা পরে হুল পাউডার গুঁড়া খাই ফেলাইছি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরটা দেবেন। যেই মানুষের মধ্যে এত চমৎকার একটা নৈতিকতা আছে আপনার মধ্যে, যে হাজবেন্ড যেটা চাচ্ছে সেটা করাটা অন্যায়, সেটা করা উচিত না, দরকার হলে আমি মরে যাবো তাও আমি এই কাজটা করবো না, যেই মানুষের মধ্যে এত সুন্দর একটা নৈতিকতা আছে, সেই একই মানুষ কি করে হাজবেন্ডের বাইরে অন্য একটা ছেলের সঙ্গে এইরকম একটা অনৈতিক সম্পর্কে জড়ালো? সেটাই তো আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু আমি তাকে ভালোবাসছি। ভালোবাসা ব্যাপারটার উপরে না আমরা দুনিয়ার সমস্ত অন্যায়, আবদার, আনএথিক্যাল বিষয়গুলো চাপাই দিই। এটা আসলে লাভ না, এটা লাস্ট এবং লাভের মধ্যে পার্থক্য অনেকখানি। আমি জানি না, মানে আপনাকে আমি কি বলবো, কারণ আপনার অল্প বয়স ছিল সেই সময়টাতে। মানুষের ভুল প্রত্যেকের জীবনেই কম বেশি আছে, কিন্তু ওই যে আমরা যেন কখনোই একটা ঘটনার প্রেক্ষাপটে পুরো মানুষের জীবনটাকে মানে কলাপস করে না ফেলি। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে হাজবেন্ডের কাছে সে ছবিগুলো বা এইরকম কাজে সে জড়িত হচ্ছে না, তার মানে একটা বিষয় যে না, এটা করা অন্যায়। আবার এই মানুষটাই একটা বিবাহী বহির্ভূত অন্যরকম একটা অনৈতিক সম্পর্ক, যেটা সামাজিকভাবে স্বীকৃত না, ধর্মীয়ভাবে তো প্রশ্নই ওঠে না, এরকম একটা সম্পর্কের মধ্যে জড়াচ্ছে। চিন্তা করার মতো বিষয়গুলো কিন্তু কেন হয় আসলে। যাই হোক, তারপরে আমি ওকে বললাম, মানে সুইসাইড করার প্ল্যান করছে। তারপর এখন আমার মারা আসার পরে আমার হাজবেন্ড আমাকে হাসপাতালে নেয় না। হাজবেন্ড তো দেশের বাইরে, মানে কি ও তো লোক দিয়ে নেওয়া হবে না, আমার টাকা তো না দিলে তো আমার চিকিৎসা তো হবে না। তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পর আজমল হাসপাতালে আমাকে পরের দিনকে ভর্তি করা হয়। আমার অবস্থা খুবই খারাপ হয়, পুরাটা ওয়াশ করা হয় আমাকে। ওয়াশ করানোর পরে তখন আমার হাজবেন্ডকে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে টেনশন করো না, তুমি
সুস্থ হওয়া মানে আমাকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দেওয়ার পরে কিন্তু টাকা পয়সা, কিন্তু কিস্তির টাকা পয়সা কিছু দেয় না। পরের দিন আমি আসার পরে ওর বন্ধুকে বাসায় পাঠায় ভিডিও করবা। তো আমার খুবই কষ্ট লাগে। তখন আমি ওকে বলি যে দেখো আমার শরীর তো ভালো না, আমার শরীরও খারাপ, মানে আমার বলতে শারীরিক চাচ্ছি যে সমস্যা আছে, তুমি যদি এই কাজটা না করো তাহলে আমি পয়সা পাঠাবো না বাড়িতে। পাঠাবো না। তখন আমার অনেক কষ্ট লাগে। তখন ও যখন আমাকে আচ্ছা, ততদিনে কি আপনার হাজবেন্ড জেনে ফেলেছে যে আপনার সঙ্গে এরকম একটা সম্পর্ক চলতেছে বাংলাদেশে? ও সব জানছে। তার মানে এমনও তো হতে পারে যে এই ভিডিওটা চাচ্ছে সে আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য বা কোনো কিছু করার জন্য, হতে পারে মেবি। সেটাই হইতে পারে। ঠিক আছে, তারপরে আমি ওকে ওর বন্ধুর থেকে ফোন নিয়ে আমার খালা টয়লেটে থেকে যখন আমি যাই তখন আমার খালা অনেক কান্দে। আমি কি খালা আমার ফোনটা আপনি ধরেন, ওনার হাতে ফোন দিয়ে আমার খালামা অজোরে কাঁদতে থাকে। তখন আমার শুধু এতটুকু লাগছে যে আমি খারাপ করছি, আমি জানি আমি খারাপ করছি, কিন্তু তুমি তো আমার স্বামী না, তুমি আরেকজনের মোবাইলে আমার এমন ছবি কিভাবে চাও? তোমার চাইতে কি একবারও ভাবো না যে সেই ছবিটা যদি তোমার বন্ধু দেখে তুমি তো চাইতেছো? তখন আমার অনেক কষ্ট লাগে। তখন আমি ওকে বলি, ও মানেই না। পরে আমি ভিডিওটা দিই, দেওয়ার পর আমার মন চাইছিল আমার পুরো শরীর আমি কাইটা ফেলাই, না রাখি আর কিছু। তখন আমি কি করছি, বিলেট নিয়ে আমার হাতের ভিতরে এমন পুচাইছি, খালি কাটছি। আমার খালামা দেখা ধরছে আমারে, হাত কাইটা ফেলানোর পর আমার মন চাইছিল আমি আমার পুরো শরীরে কাইটা ফেলাই। কেননা ও এরকম একটা জিনিস আমার স্বামী হয়ে চাইছে, আমার মানে আর কি আর সহ্য করতে আমি পারতেছিলাম না, যার কারণে আমি এটা করছি। উন্না দিয়ে আমার হাত পেয়েছে মার বাসায় যে আমি কাঁদি আর মারে বলি মা, এগুলো আমার মাকে বলি, মারা সবাই অনেক রাগ হয়। পরে ব্যান্ডেজ কিন্তু করি নেই, রক্ত পড়তেছে আমার হাত থেকে। পরে সেই ব্যান্ডেজ করে দুপুরবেলা কাটি, আমি সকালবেলা কাটি, সেই ব্যান্ডেজ করে আমি রাত্রেবেলা যাই। 2টা শিলি পরে আরো শিলি দিতে চাই, আমি বলে আর শিলি দেওয়া লাগবে না, আপনি ব্যান্ডেজ করে দেন শুধু। কিন্তু দাগগুলো রয়ে গেছে, এই দাগগুলো আমি আর সারা জীবন কখনো মিটাইতে পারবো না। আজকে ও এরকম করছে সেটা তো চিহ্ন রয়ে গেছে। এই দাগগুলোর দিকে যখনই তাকাই তখনই ওর ওই কথাটা মনে পড়ে যে আমার সাথে এই জিনিসটা করছে। কত সালের ঘটনা এটা? এটা 2016 সালের ঘটনা। 2016 সাল, ওকে। তারপর তখন আমি অনেক কাঁদার পরে ও এরপরে তো তারপর ওর সাথে সংসার তো আমার ছিলই। তারপরের থেকে মানে ওই যে সাহস পেয়ে গেলো, কেউ কোনো প্রতিবাদ করলো না, আর আমিও নিরুপায় ছিলাম। ঠিক আছে, ও আমাকে নিবে না, কিন্তু ও আমার সাথে সম্পর্ক রেখে গেল। রেখে যাওয়ার পরে আর আমি সবচেয়ে বড় কথা, আমি ওকে আমার মন থেকে ভালোবাসা ফেলাইছিলাম। এটা ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা, যেটাকে ও ব্যবহার করে আমাকে এই পর্যায়ে আজকে আনছে। খরচের টাকা প্রত্যেক মাসে যখন দিত তখনই আমার একটা করে ভিডিও চাইতো। আমার বড় আপা আবার বাহিরে ছিল, জর্ডানে ছিল। তো বড় আপা আবার একটা মোবাইল পাঠাইলো, আমার বলে ওই মোবাইলে, মানে আমি তো মোবাইল চালাইতে পারি না, তো আমাকে বলতো দেখো কি আমার এটার মধ্যে চাপ দিলে দেখবে সাইডে একটা সবুজ আছে গোল চিহ্ন, সেখানে চাপ দিলে ওইটা ঘুরবে আর ভিডিও হবে, তখন তুমি আমাকে ভিডিও করে ছাড়বা। মানে ওই ভিডিওটা যতক্ষণ ঘুরবে আমি আমার ভিডিওটা দেখাবো, দেখানোর পর গোল হয়ে ঘুরার পর ওর কাছে চলে যাবে ভিডিওটা। ঠিক আছে, ও আর কি আমাকে বলতো ফোনে, বলার পর আমি আবার ওইভাবেই করতাম। তো প্রত্যেক মাসে ও টাকা দিত আর এভাবে আমার থেকে ভিডিও নিত। মানে বিষয়টা এরকম ছিল যে তুমি ভিডিওগুলো যদি না দাও তাহলে টাকা পাবে না। মানে টাকা মানে ও ভিডিও দিলে ও টাকা দিত। ঠিক আছে, তখন ভিডিও দিতাম আর কাঁদতাম, খুব কাঁদতাম। কেন কাঁদতাম, যে আমি চাইতাম না আমার শরীরটা ও আর দেখুক, আমার কোনো কিছু আর দেখুক, কেননা আমি এখন অন্য কাউকে ভালোবাসি, আমার এখন ওর সাথে ওগুলো আমার মানে সহ্য হইতো না, খুবই খারাপ লাগতো। তো এটা আমি ওকে বুঝাই পারতাম না। ঠিক আছে, আমি শুধু বলতাম আমি চাই না আমাকে আর কেউ দেখুক। আমার মনের ভিতরে আমার ভালোবাসার প্রতি এতটুকু বিশ্বাস ছিল, আমার কষ্টগুলা কোনো একদিন ও দূর করবে, এটা আমার বিশ্বাস ছিল। যে আমার ভালোবাসা দেখা ও একদিন হয়তো সবকিছু ফালায় আমাকে ভালোবাসবে, বা আমাকে তো ভালোবাসে, ও বলছে, ও আমাকে বলতো ভালো না বাসলে এতদিন পর্যন্ত সব যাই না, আমি তোর কাছে পড়ে থাকতাম না, এগুলো বলতো আমাকে। তো লুকায় আসতো, ওর সাথে দেখা সাক্ষাৎ আমার বাসায় ও করতো। তারপরে আমি বলি যে এভাবে তো হয় না, ও তো আমার মূল্যায়নটা ও বুঝতেছেই না। আমি বাইরে চলে যাই, যখন আমি দূরে যাব তখন হয়তো আমার ভালোবাসাটা বুঝবে। তারপরে আমি বাইরে গেলাম, বাইরে বলতে দেশের বাইরে? দেশের বাইরে চলে গেলাম। তখন আপনার হাজবেন্ড হচ্ছে কোন দেশে? ওকে ডিভোর্স দিই। হাজবেন্ডকে তখন ডিভোর্স দিয়ে দেন? দেশে থাকা অবস্থায়? দেশে থাকা অবস্থায় আমি ওকে ডিভোর্স দিই। ডিভোর্স দিয়ে চলে গেলাম বাইরে। ডিভোর্সটা আপনি যদি আপনার লাইফে এই ছেলেটা না আসতো তাহলে কি ডিভোর্স দিতেন? না। তাহলে ডিভোর্স দিতেন না? কেন দিতেন না? দিতাম না। এই প্রশ্নের উত্তরটা উনি অনেক আগেই দিয়ে দিয়েছেন, যারা অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে বলি। কারণটা হচ্ছে এত সমস্যা থাকার পরেও কিন্তু ওনার হাজবেন্ডকে উনি তখন ডিভোর্স দেয়নি, শুধুমাত্র এই যে তৃতীয় পক্ষ ওনার সম্পর্কের মধ্যে ঢুকে গেল, এই ছেলেটাকে উনি লাভ করে ফেললো নাকি কি ধরনের একটা সম্পর্ক হয়ে গেল, যেটার একটা নাম আছে বাংলায় বলে পরকীয়া। যাই হোক, আমি যদিও এই শব্দটা উচ্চারণ করতে চাই না, কিন্তু এইরকম একটা সম্পর্কে যাওয়ার ফলে দেখেন উনি ডিভোর্স দিয়ে দিল। আপনার বাচ্চার বয়স কত তখন? আমার বাচ্চার বয়স তখন ছিল 4 বছর।
4 বছর বয়স। কত সালে ডিভোর্স দিলেন হাজবেন্ডকে? মানে ওর যখন ঈদি তখন আমার ছেলের বয়স ছিল 5 বছর, মানে ওর সাথে যখন সম্পর্ক হয় আমার তখন আমার ছেলের বয়স ছিল 5 বছরই। ওর না সাথে সেটার দরকার নাই, আমি জানতে চাচ্ছি কত সালে আপনি ডিভোর্স দিলেন হাজবেন্ডকে? কত সালে ডিভোর্স দিছি? 2017-তে। 2017-তে, 2020 সাল চলছে, মানে আজকে থেকে 3 বছর আগের ঘটনা। হাজবেন্ডকে যে ডিভোর্স দিলেন কারণ কি উল্লেখ করেছিলেন? কারণ উল্লেখ করছিলাম যে আমি ওর সাথে থাকবো না, আমার ওর সাথে আমার মানানসই হয় না, ঠিক আছে, মানে এটা আর কি নিয়ে গিয়ে কাজী আমাদের পরিচিত ছিল, ওনার মাধ্যমে আর কি আমি আপনার হাজবেন্ড কোনো রিকোয়েস্ট করেছিল আপনাকে যে না এই কাজটা করো না? কোনো রিকোয়েস্ট আপনি হাজবেন্ডকে বলেছিলেন যে আমি তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছি? ওনার মতামত কি ছিল? ও কিছুই বলেনি। হ্যাঁ না কিছু বলেনি? ততদিন কি ও জেনে গেছে যে আপনার এই ছেলেটার সঙ্গে এরকম একটা সম্পর্ক? হ্যাঁ ও সবই জানছে। আপনি যে তাকে ডিভোর্স দিচ্ছেন এটা কি আপনি যার সঙ্গে এই ধরনের সম্পর্কে আছেন যে ছেলেটার সঙ্গে, সে কি জানতো? হ্যাঁ জানতো। সে মতামত দিয়েছিল হ্যাঁ ডিভোর্স দিয়ে দাও? না না সেও মতামত দেয়নি। সে মতামত দেয়নি। তার কাছে সে বলতো তুই একা ডিভোর্স দিছিস, আমি তো দিইনি। দেখেন সেই কথা বলতো। তো আপনি ডিভোর্স তাকে কেন দিলেন? ঠিক আছে আমি ডিভোর্স দিলাম, ওকে আমি বিয়ে করব, ও বিয়ের জন্য আপনাকে আগে থেকেই বলে আসছে যে আমি বিয়ে করবে না বলছে না। তো আমার কথা হলো গিয়া যে আমি এখন যদি ওর আমার প্রতি যে টানটা ছিল, যে ভালোবাসাটা ছিল, আমার বিশ্বাস ছিল ও আমাকে বিয়ে করবে, ডিভোর্স দিলে বিয়ে করবে। হ্যাঁ বিয়ে করবে। তো আমার একটা সম্পর্কের থেকে আমি একটা সম্পর্কে থাইকে আরেকটা সম্পর্কে জড়াইছি, এখন সেই সম্পর্কটা আমি ক্লিয়ার না করে তোর কাছে আমি যাইতে পারবো না। এই জন্য আপনার মনে হয়েছে আমি ডিভোর্সটা দিয়ে দিই। তো আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। আর ও আমাকে মানে আমার একটা জিদ ছিল যে তুমি আমার স্বামী, আমি বলছি আমার যা আছে সব তো তোমারই, তাহলে তুমি কেন আমার সাথে এরকম ভিডিও নিতেছো, তুমি বাংলাদেশে আসো সব তোমার, আমি এগুলা বলতাম। কিন্তু ও মানতে রাজি ছিল না। তখন মনের ভিতরে একটা জিদ কাজ করলো যে দরকার নেই, আমি প্রয়োজনে আমি একা থাকবো, তারপর তোমার ভাত আমি খাবো না, ঠিক আছে, আমি তোমার সাথে সংসারও করব না। এই কারণে আমি সব জিনিসপত্র আমার সাজানো গোছানো সব সংসার আমি সব তছনছ করে আমি চলে গেলাম। ডিভোর্স দিলেন? ডিভোর্স দিলাম, আমি চলে গেলাম বাইরে যাওয়ার পরে কিছুদিন মানে আর কি। ছেলে কোথায় তখন? ছেলে আমার মার কাছে রেখে আপনি চলে গেলেন কোন দেশে? জর্ডান চলে গেলাম। জর্ডানে গিয়ে আপনি কি কাজ করা শুরু করলেন? গার্মেন্টসে কাজ করলেন। তারপর তো ও যাওয়ার পর ভাবছি ওর সাথে মনে হয় সম্পর্কটা থাকবে বা থাকবে না, এটা আর কি ভাবতাম। তো দেখলাম সম্পর্ক তো আরো বেশি গভীর হয়ে গেল। বাচ্চাকে নিয়ে আপনার হাজবেন্ডের ডিসিশন কি ছিল যে বাচ্চা আমার কাছে থাকবে বা এরকম? বলছে বাচ্চা এখন তোমার কাছে থাকুক, কিন্তু যখন আমি আসবো তখন আমার ছেলে আমি নিয়ে আসবো। আচ্ছা, আপনি রাজি ছিলেন? তা আমি বলছি যদি আমার ছেলে তোমার কাছে যাইতে চায়, কোর্টে যদি তুমি যাও, যদি আমার ছেলে যাইতে চায় তাহলে তুমি নিয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু আমার ছেলে তো যাবে না। আচ্ছা যাই হোক, তারপর পরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে ও আর কি করলো, ওর সাথে সম্পর্কটা আরো বেশি গভীর হলো। তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আমার মার সাথে কথা বলি। ওর মার সাথে আমাকে কথা বলাইলো, ওর মাকে আমাদের সম্পর্কটা জানাইলো। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে করবে, কিন্তু একটা মনের মধ্যে একটা বিশ্বাসও ছিল যে হ্যাঁ আমার ভালোবাসা যদি সত্যি হয় ও আমাকে নিবে। কথা বলানোর পরে তো আমি আর কি কয়েকদিন যাওয়ার পর ওর মা আর কি জিজ্ঞাসা করলো মেয়ের কি বিয়েটি হয়েছিল নাকি, এগুলা জিজ্ঞাসা করলো কি ওর মুখ থেকে, যেটা আমার শোনা। তখন ও আবার বললো যে হ্যাঁ বিয়ে হয়েছিল কিন্তু এখন সম্পর্ক নেই। ও আর কি ওর মাকে আর কি বললো। পরে বললো যাবার কয়েকদিন পরে বললো বাচ্চা কাচ্চা কিছু আছে নাকি, বিয়ে তো হয়েছে ঠিক আছে কিন্তু বাচ্চা কাচ্চা কিছু আছে। তখন বলছে একটা বাচ্চা আছে কিন্তু বাচ্চা ওর কাছে না, ছোট, দাদিরা নিয়ে গেছে, এই কথা বলছে, ওর কাছে নাই। তো ওর মাকে আমি আবার মানে আর কি ও কিন্তু একটুখানি আগে বলছে, বলার পর তখন আমি বললাম যে আমি আমার কথা আমি আমার ভাবে আমি বলবো। পরে বলতেছে না আমার থেকে না জিজ্ঞাসা করে কিছু বলবা না, ঠিক আছে। তো ওর সাথে আমি রাগারাগি করে আমি কি করছি, অফিস ছুটি হওয়ার পর আমি তখন জর্ডানে থাকি, অফিস ছুটি হওয়ার পর আমি ওর মাকে বলি একটা মানুষ একটা সম্পর্কে যখন আবদ্ধ হয় তখন সে চেষ্টা করে সেই সম্পর্কটা ধরে রাখার জন্য। আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি। আমি একটা অজুহাত দেখাইলাম যে যেটা করছে, আমি বলছি আমি অনেক কষ্টে ছিলাম, অনেক সমস্যা ছিল, যার কারণে আমি ওকে ছাইড়া দিব সারে। কিন্তু মেন সত্যটা তো ও জানতো, ঠিক আছে, ওর মা না জানতো কিন্তু ও তো জানতো। তা আমি ওকে বলার পরে ওর মাকে বলি আমার একটা ছেলে আছে, ছেলেটা ওর দাদিদের কাছে থাকে, আমার কাছে নাই, এই কথা আর কি বলি। কিন্তু অলরেডি ছেলে আমার কাছে, কারণ আমি যদি ওদের বাড়িতে যাই ছেলে তো যাবে না, আমি একাই যাব, এই কারণে ছেলে কোথায় থাকলো সেটা কোনো ফ্যাক্ট না, এর জন্য আমি বলছি কথা। তখন ও আমাকে বললো তুই আমার সাথে কথা না বললা তুই জজের কাছে বিচার চাইতে গেছো, জজ এখন যা রায় দিবে তাই হবে। তারপর ওর মা আমার সাথে প্রতিদিন কথা বলতো, আমি যদি একদিন ফোন না দিতাম ওকে বলতো সে পাতো আজকে ফোন দিল না, ঠিক আছে। তো এইভাবে 1 বছর যায়। এই 1 বছরে আমি যা টাকা পাঠাই সব ওর কাছে, ঠিক আছে। আমার ছেলের জন্য আমি মাসে 3000 টাকা করে দিতাম আমার মার কাছে খরচের টাকা। ও এর মধ্যে আবার 1 বছরের মধ্যে আমরা যেহেতু একজন মুসলিম, ঠিক আছে, আমি আগেও বলছি এখনো বলতেছি, যে আল্লাহ সৃষ্টি করছে তাকে আমরা সবাই মানি যে সে আছে, হয়তো তাকে দেখি না কিন্তু
জানি, ইভালুয়েট করেন না। হ্যাঁ, কি ঠিক করেছে? আছে। তারপরে সে আমাকে বলে, মানে আর কি ফোনের মধ্যে সে আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বলে যে আমি আল্লাহকে সাক্ষী রেখে, নবীকে সাক্ষী রেখা, 30 পারা কোরআনকে সাক্ষী রেখা তোমার মানে এই নাসির সাহেবের তৃতীয় কন্যা মোসাম্মদ শেফালি আক্তারকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, 2 লাখ এত টাকা দেনমোহর ধার্য করে। হ্যাঁ, নিজে ফোনে। তা আমার বললো আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, কবুল 3 বার বইলা ও কবুল বলে, ঠিক আছে। তা আমাকে বলে তুমি বলো, আমাকে বলো তুমি বলো। তা আমি এবার হাসতেছি, তা আমি বললাম যে হ্যাঁ। তখন আমি আবার বললাম, তো সেম কাহিনী ও 2 বার করে আমার সাথে। এটা তো প্রথমত এটা তো আমাদের ধর্মীয় মতে এটা তো বিয়ের বিধান না, ঠিক আছে। কিন্তু আমি সেটাকে, আমরা তো আল্লাহকে দেখি নেই, কিন্তু আমরা যে আল্লাহর কসম খাই একটা কথা বলি, কিন্তু আমরা কিন্তু সেটাকে যারা মানে তারা মানে, যারা মানে না তারা মানে না, কিন্তু আমি সেটাকে মানছি, আমি সেটাকে মনে প্রাণে মানছি এবং আমি তাকে আমার স্বামী বইলা জানি, ঠিক আছে। এবং সে 30 পারা কোরআনকে ছুঁয়া হাতে নিয়ে সে বলছে যে সে কখনো আমাকে ছাড়বে না, সে আমাকে 30 পারা ভালোবাসে। কোরআন ছুঁয়ে কোনো ধরনের শপথ কাটার কোনো নিয়ম নাই। এটা আপনারা শুধু না, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা মনে করে। কোরআন ছুঁয়ে শপথ করার কোনো নিয়ম নাই। এটা আমি ধর্মীয় ব্যাপারে যে খুব ভালো জানি তা না, বাট যতটুকু জানি তাতে আমার জ্ঞান যদি বলে, যেটা বলে যে না এরকম কোনো বিধান আমি কখনো কোথাও পড়িনি, পাইনি। যতটুকু জানি কসম কাটা যাবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে, যেটাকে বলা হয় আল্লাহি। সো আল্লাহর নাম ছাড়া কোনোভাবেই কারো কোনো বিষয়ে কোনো জিনিস নিয়ে কসম কাটার কোনো নিয়ম নাই। এবং কথায় কথায় দেখবেন যে আমাদের গ্রাম অঞ্চলে এটা হয়, বিভিন্ন সময় হয়, কোরআন শরীফ হাতে নিয়ে বলো, কোরআন শরীফ হাতে শপথ করা, এটার কোনো নিয়ম নাই, এটা করলে গুনাহ হবে। যাই হোক, আপনারা এটা করেছেন, তারপর? হ্যাঁ, এটা করছে ও 2 বার করে আল্লাহকে সাক্ষী রেখা এইভাবে আমাকে বিয়ে করে। তো আমি সেটাকে আমার বিয়ে বলে আমি মানি। এবং যখন আমি বাংলাদেশে আসি, আসার পর আমার মা বাবাকে সবাইকে জানাই যে আমরা বিয়ে করছি, আর ওর ফ্যামিলি বলছে আইসা আমাকে কাবিন করে নিয়ে যাবে। তো আমাকে বলছে যে তুমি তো আমার বউই, আমাকে বলতো তুমি তো আমার বউ, ঠিক আছে। এবং আমাকে নিজ হাতে নাকফুল পরায় দেয়, ঠিক আছে। এবং কোরআন শিব আইনা আমাকে কোরআন শিবও আমাকে দেয়, কোরআন শিবও দেয় এবং আমাকে নাকফুলও পরায় দেয়, ঠিক আছে। আমি তখন থেকে আমি আমার হাজবেন্ড তো আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি ওকে, তখন থেকে আমি আমার স্বামী বলে জানি, ঠিক আছে। যার কারণে আমি ভাবছি এখন আমি এটাকে মানি। হয়তো আমার রেজিস্ট্রি হয় নাই, রেজিস্ট্রি যদি হইতো, যে সে যা করছে যা বলছে সেগুলো হয়তো আমি আমার বুঝাইতে পারতেছি না, ঠিক আছে, বলতে পারতেছি না। করার পরে কি করলেন? তখন আমার মাকে আমি বলি যে মা আমরা বিয়ে করছি, আমি আমার মাকে বলি। তো ওকেও বলি যে মাকে এই কথা বলছি। তখন ও আমার কথায় ও সায় দেয়, ঠিক আছে। ও কিন্তু অমত হয় না, কেননা ও আমাকে বিয়ে করবে, ঠিক আছে। ও আমাকে নিবে, ওর ফ্যামিলি আমাকে নিবে, যার কারণে ও সেটাতে থাকে। তখন আমরা ওইখানে আমার ছোট বোনের বিয়ে হয়ে যায়, ছোট বোনের হাজবেন্ড আর আমরা একসাথে ভাড়া নিই, একটা ফ্ল্যাট ভাড়া নিই। তখন আমরা সেখানে সংসার করি, আমার ছেলেও থাকে। সংসার করেন আপনারা এই বিয়ের উপর বেসিস করে? এই বিয়ের উপরই করে আমরা সংসার করি, মানে সবকে জানাই শোনায়? হ্যাঁ, সবাইকে জানাই শোনায়। আপনারা কাগজ কলমে লিখিত ভাবে বিয়ে করলেন? এটাই তো ও আমাকে কি বলছে, ও আমাকে বলছে শিপা সব তো হয়ে গেছে, শুধু রেজিস্ট্রিটা হয়নি, রেজিস্ট্রি করলেই হয়ে যাবে। কিন্তু এখন আবার ও সরকারি চাকরির জন্য করতেছে, আবেদন করছে, ঠিক আছে। রেজিস্ট্রি করলে হয়ে যাবে, কিন্তু সরকারের খাতায় যদি নাম কোনোভাবে জায়গা আর তদন্ত করলে যদি ধরা পড়ে আমার চাকরি থাকবে না, আমার চাকরি আমি নিতে পারবো না। তো তুমি শুধু অপেক্ষা করো কিছুদিন, আমরা এই রেজিস্ট্রিটা করে ফেলাবো, সমস্যা নেই। তা আমি ওর কথায়, মানে ওর ইয়াতে এতই অন্ধ যে আমি ওর কথাই বিশ্বাস করছি যে সমস্যা নেই, যেহেতু সংসার করছি আর এত দূর আসছে, ওর বাসার সবাই আমার ব্যাপারে জানে। তারপরে ও আবার ওর বাড়িতে আমাকে পাঠাইছে, ও নিজে টিকিট কাইটা আমাকে একাই ওর বাড়িতে পাঠায়। এখন ওর বাড়ি থেকে আসার পর আমি যখন আমার বাইরে যাই, বাইরে যাওয়ার পরে ও যখন চাকরির জন্য হয়ে যায়, ও ট্রেনিং এ চলে যায়, আমি বাইরে চলে যাই। বাইরে যাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আমার প্রতি মানে আর কি আমার পিছে সাইড কাটার চেষ্টা করতেছে। তখন আমি বলি কি হলো তোমার? পরে ও আমাকে বলে যে দেখো এখন আর কোনো কিছু সম্ভব না, খালি এই কথাই বলে আমাকে তুমি মাফ করে দাও, এখন আর কোনো কিছু সম্ভব না, আমাকে তুমি মাফ করে দাও। আমার এখন টাকার জন্য অন্য জায়গায় বিয়ে করবে, ঠিক আছে। অন্য জায়গা থেকে মানে যেটা ডিমান্ড বলে সেই ডিমান্ড এখন সরকারি চাকরি হয়ে গেছে, এখন অন্য জায়গায় বিয়ে করবে। বিয়ে করার কারণে ও এখন আমাকে আর চাইতেছে না। তো ওর মাকে আমি জানাই যে আমরা বিয়ে করছি, আমরা সংসারও করছি, আমি ওর মাকে জানাই। তো ওর মারা কেউ আমার কোনো কথা শুনে না। আমি মানে যেভাবে পারি আমি আমার পরনের জামা বিক্রি করে আমি ওর
ওর জন্য টাকা পাঠাই। তখন আমি ওকে বলি, তুমি যদি আমাকে ছাইড়েই দিতা যখন আমি বাংলাদেশে ছিলাম, তখন তুমি আমাকে ছাড়তা, তাও আমি মনটাকে বুঝাইতে পারতাম। আমার সন্তান ছিল, আমার সন্তান আমার চোখের পানি মুছা দিত। আজকে তুমি কোন জায়গায় না আমাকে একা করে ফেলাইলা। তো এখন ও আমাকে বলে যে এগুলা করতে করতে ও মানে ওর মাকেও বলি আমি কারো কাছ থেকে কোনো কিছু পাই না। না, কিন্তু আপনাকে ছেড়ে দিল কিভাবে? ছেড়ে দিল কিভাবে? ও আমাকে বলতেছে যে আমাকে, আর এর মধ্যে আমার হাজবেন্ড আরো একটা খারাপ কাজ করছে, খুবই খারাপ কাজ। আমার কিছু ছবি ওই স্ক্রিনশট মাইরা ওই ছেলের কাছে পাঠাইছে। হ্যাঁ, সেই ছবিগুলো স্ক্রিনশট মাইরা ও পাঠাইছে, সেগুলার জন্য ভিডিও ফুটেজগুলো যেগুলো ছিল, হ্যাঁ ওই স্ক্রিনশট মারছিল। স্ক্রিনশট মাইরা সেটা তো আমি জানতাম না, সেটাতে আমার চেহারাও ছিল। সেটা পাঠায় পরে দা ওকে অনেক খারাপ খারাপ কথা বলছে। এখন ওর সেগুলা মাইন্ডে লাগছে। এগুলা নিয়ে আবার ও আমার কিছু কিছু স্ক্রিনশট মারছিল যখন আমি বাইরে ছিলাম। ও আমাকে সেগুলা ব্ল্যাকমেল করছে। কি ব্ল্যাকমেল করেছে? বলছে আমি যদি কোথাও যাই তাহলে ওই ছবিগুলা দেখাবে। কোথাও যাই বলতে মানে আমি যদি কোনো মিডিয়াতে বা কোথাও ওর ব্যাপারে কিছু বলতে যাই, বা আমি যদি কোনো বাড়াবাড়ি করি, পুলিশের কাছে যাই, তাহলে ও এসে ছবিগুলো দেখাবে। তারপর আপনি জিডি করেন? ঠিক আছে, হ্যাঁ। পরে আমি আসার পরে আমি ওর নামে বাংলাদেশে আসি। আমি পরে যখন ও আমাকে বলে যে আমি কিন্তু সবকিছু উঠতে ভাইয়া ওকে ভালোবাসি, আমি এখন ওকে ভালোবাসি, ঠিক আছে। দেখেন, আপনার ভালোবাসা নিয়ে কতটা যুক্তিযুক্ত সেটা আমি নিয়ে কথা বলবো না। আমি জানি আমি অপরাধ করছি, কিন্তু আমি ওকে ভালোবাসি। আর ওর মারা সবাই আমার কষ্ট একটাই, আমার প্রবাসী টাকাগুলো তারা খাইছে। আপনি কি আপনার ভুলটা বুঝতে পেরেছেন? আমি আমার ভুলটা বুঝতে পারছি, দেখি তো আজকে আসছি এখানে। আমি একটু আপনাকে বলি শেফালি, আমি একটু বলি, আপনার মনে অনেক কথা জমে আছে। আপনি সে কথাগুলো বলার জন্য, হালকা হওয়ার জন্য এখানে আসছেন, কারণ আপনি কাউকে বলতে পারেননি। যার কাছে আপনি বলতে যাবেন সে আপনাকে বলবে যে তুমি কাজটা ভালো করোনি, খারাপ করেছো, আপনাকে সেই কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেফালি নিজের ভুল বুঝতে পারাটা খুব জরুরি। হ্যাঁ, আপনার একটা খুব সুন্দর সন্তান আছে, আমি জানি স্টুডিওর বাইরে তাকে আপনি বসিয়ে রেখে এসছেন, আপনার ভাই আপনার সঙ্গে এসছে সাপোর্ট করার জন্য। তো আপনি তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আপনি আল্লাহর কাছে মাপ চান। আর দ্বিতীয় কথা সেটা হলো যে এই ছেলেটা আপনাকে যেহেতু হুমকি দিয়েছে, আপনি তার নামে জিডিও করেছেন। জিডিটা কবে করেছেন? জিডিটা আমি 26 তারিখে করে, জিডি থেকে মামলা হয়। মামলা হয়ে গেছে? মামলা হয়ে গেছে, কাগজ পাঠানো হয়েছে ওর কাছে, আজকে ওর কাছে কাগজ পৌঁছাবে। আপনি জিডির সঙ্গে কোনো প্রমাণ কি দেখিয়েছেন? হ্যাঁ, প্রমাণ দেখাইছি। কি প্রমাণ দেখাইছেন? ওর সাথে ও সবকিছু মিথ্যা বলছে, ও আর কি যার মাধ্যমে। কিন্তু কোনো কাগজ কলম তো নাই, আপনি প্রমাণ কি দেখাবেন? কলম নাই, কিন্তু আমার কাছে এখন আমি ওকে সব টাকা পয়সা দিয়ে আমি একদম। কত টাকা দিয়েছেন সবকিছু মিলিয়ে? 3 লাখ টাকার মতো। আচ্ছা, 3 লাখ টাকা আপনার জায়গা থেকে অনেক টাকা। কিন্তু আজকে এই যে ঘটনাটা ঘটলো আপনার জীবনে, বিবাহ পরবর্তীতে এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া, সবকিছু মিলিয়ে আপনার জীবনের শিক্ষাটা কি? আপনি নিজে কি শিক্ষা নিয়েছেন, এটা একটু বলেন তো আমাদের। আমি শিক্ষা নিয়েছি যে আমি ওকে বিশ্বাস করে আমি ঠকছি। আমার মতন কেউ যেন এভাবে বিশ্বাস করে না ঠকে আমার হাতে। আমি যদি চাইতাম তাহলে ও আমার সাথে যে বেমানিটা, যে ধোকাটা করছে, আমি যদি অতটুকু চালাক হইতাম আমি ওকে ধরতে পারতাম তখনই, যখন ওর সাথে আমি সংসার করছি, তখনই কিন্তু আমি ওকে চাপে ফেলাইয়া আমি রেজিস্ট্রিটা করে ফেলাইতে পারতাম। কারণ আমরা যেহেতু সংসার করতেছি, রেজিস্ট্রিটা আমি করে ফেলাইতে পারতাম। রেজিস্ট্রি করলে ও যদি আপনাকে মন থেকে না চাইতো, ও যদি একবার আমাকে রেজিস্ট্রি করতো, আমার এতটুকু বিশ্বাস যে ও যেহেতু বিয়ের পর্যন্ত ও আসছে, ও আমার সাথে সংসার করছে এইভাবে, সেহেতু ও আমাকে নিতে বাধ্য হইতো। আজকে আমার কাছে কি হতো? আপনার প্রশ্নের উত্তর দেন। বাধ্য হয়ে লাভটা কি হতো? আপনাকে নিতে বাধ্য হলো, কিন্তু মন থেকে আপনাকে চায় না, লাভটা কি হতো? মন থেকে বলে নিতে ভাষা পাথর ক্ষয় হয়। ও আমাকে ভালোবাসে, এটা আমি জানি না। শেফালি, এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল। আইন আপনাকে, আপনার সাথে কেউ অপরাধ করলে সেই সাপোর্টটা দিবে, সেটা আইনের দেওয়ার জায়গা। কিন্তু আপনাকে কেউ আইন কখনোই বাধ্য করাতে পারবে না যে আপনার প্রতি ভালোবাসা জন্মানোর জন্য। যদি তাই পারতো তাহলে পৃথিবীতে ডিভোর্স হতো না, দুটো মানুষের সম্পর্ক এত বিচ্ছেদ হতো না, সবকিছু জোড়াতালি লেগে টিকে থাকতো। এখন আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, সেটা ঠিক আছে, কিন্তু সে যদি আপনার সাথে মাস্টার প্ল্যান করে এগিয়েই থাকে যে এটা শুধুমাত্র অনৈতিক সম্পর্ক, এর বাইরে সে আপনার সাথে কোনো কিছু করতে চায় না, তাহলে এই মানুষটা আজ হোক কাল হোক আপনার কাছ থেকে ছুটতো। কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেন নাই, এটাই হচ্ছে মূল বিষয়। না, কেন? ও আমাকে বলছে যে দেখ, তোর বাপের কি অনেক অর্থ সম্পদ আছে, সেটা দেখে আমি তোরে ভালোবাসছি না, তোর ভালোবাসা দেখে আমি তোরে ভালোবাসছি। এগুলো উল্টাপাল্টা কথাবার্তা অনেকেই বলে। শোনেন, আমি শেষ বেলায় যে কথাটা আপনার জন্য বলতে চাই এবং আমার শ্রোতা যারা আছে তাদের জন্য যে কথাটা বলতে চাই, যে সবকিছুরই একটা মাপযোগের একটা ব্যাপার আছে। মাপযোগের কেন বলছি? সমানে সমানে দৌড়ালে না সেটা সামনের দিকে যায়। যদি বলি যে একটা চাকা বড় আর একটা চাকা ছোট, এটাকে যদি আপনি দুইটা চাকা যদি এক করে আপনি যদি ঠেলা শুরু করেন, এটা কিন্তু সামনের দিকে আগাবেন, এটা ঘুরপাক খাবে, বৃত্তের মতো ঘুরপাক খাবে। হ্যাঁ, ওই ছেলেটা কোনো না কোনো ভাবে হয়তো মনে করেছে আপনি বিবাহিত, আপনার একটা বাচ্চা আছে, সে অবিবাহিত, সুতরাং স্ট্যাটাসের জায়গা থেকে সে আপনার থেকে অনেক বেশি অ্যাডভান্স।
আর আপনি তাকে ভালোবেসে ফেলেছেন বিকজ আপনি এইরকম ভাবে কোনো কেয়ার বা আপনার চোখে দেখতে ভালো লাগে এরকম ছেলে কখনো কাছাকাছি এতটা পান নাই, যে কারণে আপনি তার প্রতি ফলেন হয়েছেন, ভালোবেসে ফেলেছেন। কিন্তু বৈবাহিক সম্পর্ক জায়গাটা না অন্যরকম জায়গা, যেটা আমি আমার সিক্রেটস বলেন, জীবন গল্প বলেন, সব অনুষ্ঠানে সবসময় এই কথাটা বলি যে বিয়ে সম্পর্কটা শুধুমাত্র ভালোবাসার উপর বেসিস করে আগানো উচিত না। কারণ বিয়ে সম্পর্কটা শুধুমাত্র দুইজনের চিন্তা না, বিয়ে সম্পর্কটা দুইটা পরিবারের বন্ধন, এবং সেখানে ব্যালেন্স না থাকলে ওর ফ্যামিলি, ওর মা, ওরা সবাই আমাকে বলছে যে তারা আসবে, তার বড় মেয়ের জামাই আসবে, তার বড় মেয়ে আসবে, আইসা আমাকে কাবিন করে নিয়ে যাবে। আপনি কখনো ওর ফ্যামিলিতে থেকেছেন? হ্যাঁ, আমি ওর ফ্যামিলিতে গিয়ে সংসার করেছেন? কত মাস থেকেছেন ওর ফ্যামিলিতে? আমি কত মাস না, আমি যাবার আগে ওর মা আমাকে নিয়ে একবার দুইবার যাওয়া না, আপনি একটানা 2-3 মাস থেকেছেন ওর ফ্যামিলিতে? তাহলে আপনি বুঝবেন কি করে আপনার ফ্যামিলি? একদিন 2 দিনের জন্য যাওয়াটা কিন্তু একটা পরিবারকে জাজ করার জন্য এনাফ না। আপনি একটা বিবাহিত মানুষ, আপনার বাচ্চা নিয়ে যখন আপনি পুরোপুরি পরিবারে সেটেল হতেন, কাবিন করার পরে হোক, যাওয়ার পরে হোক, তখন ওটা কেমন হতো সেটা কিন্তু আপনি এই 2 দিনের সম্পর্কে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আমার মনে হয় কি এগুলো একটু যাচাই বাছাই করে যাওয়া উচিত। যে কোনো সম্পর্কে থাকা অবস্থায় অন্য কোনো সম্পর্কে সুইচ করার আগে অন্তত 1000 বার চিন্তা করা উচিত, এবং অন্য কোনো সম্পর্কে সুইচ করার ফলে বর্তমান সম্পর্কটার মধ্যে কাট আপ করার আগেও অন্তত 1000 বার চিন্তা করা উচিত। আমার মনে হয় আজকের এই সিক্রেটস থেকে এই জিনিসটাই আমাদের শেখার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এই ভিডিও এগুলো আমাদের জীবনে এখন মানে ভাইরাসের মতো, সবাই এটার মধ্যে ইনক্লুডেড, সবাই মানে এটা এই কারণে জোর দিয়ে বলছি, যেটা এত বেশি হয় এই ডিজিটাল যুগে, মানে এগুলো কিন্তু কোনো কারণেও যদি আপনারা একেবারেই ব্যক্তিগত পর্যায়ে লিগ্যাল রিলেশনশিপ লাইক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যেও যদি এটার যদি চর্চা হয়, তাহলে অবশ্যই আমি মনে করি যে এটার সিকিউরিটি সেই লেভেলে হওয়া উচিত। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট, প্রথমত করা উচিত না এগুলা, আর দ্বিতীয়ত যদি এটা হয়েই যায় তাহলে সিকিউরিটিটা সেই লেভেলে থাকা উচিত, বিশেষ করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বৈধ সম্পর্কের মধ্যে। অ্যান্ড যদি কখনো ফ্ল্যাশ আউট হওয়ার কোনো ধরনের কোনো রিস্ক থাকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, কজ বাংলাদেশে আইন আছে। কেউ যদি আপনাকে ব্ল্যাকমেইল করতে চায়, কেউ যদি আপনাকে এটা নিয়ে কোনো ধরনের কোনো যেটাকে বলে যে বিপদে ফেলতে চায়, মান সম্মান হানিকর করতে চায়, তাহলে নিশ্চিতভাবেই আপনি জেনে রাখেন যে সে নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে। কারণ এটার উপরে সাইবার ক্রাইমের খুব শক্তিশালী আইন আছে। এটা সরকারবাদী মামলা, এটা যেনতেন মামলা নয়। এবং যারা এই কাজগুলো করেন, যাদের এই ধরনের চিন্তাভাবনা আছে, যাদের সেলফোনে কাউকে ব্ল্যাকমেল করার জন্য এখন পর্যন্ত গার্লফ্রেন্ডের হোক বা অন্য কারো ভিডিও আপনারা রেখে দিয়েছেন, বিশেষ করে আমি যদি চোখ বন্ধ করে বলি তাহলে গুগল ড্রাইভ হচ্ছে সবচাইতে নির্ভরযোগ্য জায়গা, যারা রেখেছেন তাদেরকে বলি, মানে আপনার জন্য আগ্নেয়গিরি আপনি নিজে তৈরি করে রেখেছেন, এবং এই আগ্নেয়গিরিতে পড়ে যে আপনি কখন পুড়ে যাবেন আপনি নিশ্চিতভাবেই জানেন না। সুতরাং এই ধরনের কাজ আপনি করেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, উপরওয়ালা কিন্তু সবসময় সব কিছু দেখছেন। হ্যাঁ, ভুল করলে তিনি ক্ষমা করে দেবেন, সেজন্য পৃথিবী এখনো টিকে আছে। সো আমার মনে হয় এই এপিসোডটা শুনে যদি কেউ এখান থেকে বের হয়ে আসতে পারি, আমরা এই বোনটার দিকে আঙ্গুল না তুলি, আমরা যদি বের হয়ে আসতে পারি, এইসব এথিক্সের জায়গাগুলো একটু হলেও যদি চর্চা করি, ইনক্লুডিং মি, আমি সহ, তাহলে আমার মনে হয় যে একটা বেটার ফিউচার পাওয়া সম্ভব। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি এখানে আসছেন। আপনি অকপটে মানুষের কাছে নিজের গোপন বিষয়গুলো বলেছেন, যাতে করে আপনার মতো কেউ ভুল না করে। সেজন্য আপনাকে আমি স্যালুট জানাই। আপনার কথা শুনে যদি ভাইয়া ওর একটা সঠিক যে শাস্তি সেটা ও পাক, সেটার জন্য আপনি চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন, আইনি প্রক্রিয়া আপনি এগোচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি এখানে আসছেন এবং আপনি মামলা করেছেন। আমি আপনার জন্য মানে শুভকামনা জানাই, দোয়া করি যে আপনার ভবিষ্যৎ চিন্তাটা শুভ চিন্তার উদয় যেন হয়, আর যাতে কোনো প্রকার ভুল না হয়। এইটা থেকে আপনি যেন একটা শিক্ষা নিতে পারেন আপনার নিজের জীবনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন।